জবাবদিহিমূলক সরকার এবং সংসদ প্রতিষ্ঠার লক্ষ্য সামনে রেখেই সংস্কার কার্যক্রমে এগিয়ে নেওয়া দরকার বলে মনে করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নয়াপল্টনে দলের গণতন্ত্র সমাবেশে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি বলেন, দেশি বিদেশি চক্রান্ত ও উস্কানির মধ্যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সরকার নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয় সে বিষয়েও দিয়েছেন সতর্ক থাকার পরামর্শ। তারেক রহমানের দাবি, অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে বিগত মাফিয়া সরকারের সুবিধাভোগীরা। রোদ ঝলমলে দিনে আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে বিএনপির এই সমাবেশ। একদিকে নাইটিঙ্গেল মোড় আর অন্যদিকে আরামবাগ ছাড়িয়ে আশপাশের সড়কের বিস্তৃত এলাকা জুড়ে ছিল বিএনপি নেতাকর্মীদের অবস্থান। সকাল থেকেই গুচ্ছ গুচ্ছ মিছিলে ঢাকা মহানগর ছাড়াও আশপাশের জেলা ও মহানগরের নেতৃবৃন্দ যোগ দেন নয়াপল্টনে বিএনপির গণতন্ত্র সমাবেশ স্থলে, যেখানে মূল আকর্ষণ ছিলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বুক পেতে দিতে রাজি, তবুও তারা স্বৈর শাসনকে মেনে নিতে রাজি নয়। ফ্যাসিস্টদের সুবিধাভোগীরা অন্তর্বর্তী সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা এখনো অব্যাহত রেখেছে বলে দাবি করেন তারেক রহমান। বিনা ভোটের সেই সরকারের পরিচয় হয়ে উঠেছিল গভর্নমেন্ট অফ দি মাফিয়া, বাই দি মাফিয়া, ফর দি মাফিয়া। তবে মাফিয়া চক্রের প্রধান দেশ ছেড়ে পালালেও মাফিয়া চক্রের বেনিফিশিয়ারি অপশক্তি প্রশাসনের ভেতরে থেকে কিংবা রাজনীতির ছদ্মবরণে অন্তর্বর্তীকালীন সরকারকে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়ার অপচেষ্টা কিন্তু অব্যাহত রেখেছে। অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা মানে সকলের ব্যর্থতা, এমন মন্তব্য করেন বিএনপির এই শীর্ষ নেতা। বলেন, দেশ বিদেশের নানা ষড়যন্ত্রের মুখে সরকার নিজেরাই যেন ব্যর্থতার কারণ না হয় সে বিষয়েও সতর্ক থাকতে হবে। দেশে বিদেশে থেকে নানা রকমের উস্কানিতেও জনগণ অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ হতে দেবে না। তবে অন্তর্বর্তীকালীন সরকার যাতে নিজেরাই নিজেদের ব্যর্থতার কারণ না হয়ে দাঁড়ায় সে ব্যাপারে তাদেরকেও সতর্ক থাকতে হবে। সরকারের এজেন্ডা সেটিং সঠিক না হলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত হতে পারে উল্লেখ করে তারেক রহমান আশা করেন, সংস্কার কার্যক্রমের পথ ধরে নির্বাচনী রোডম্যাপে উঠবে বাংলাদেশ। একটি নির্বাচিত সংসদ এবং সরকার প্রতিষ্ঠায় অন্তর্বর্তীকালীন সরকারের সকল সংস্কার কার্যক্রমের প্রথম এবং প্রধান টার্গেট হওয়া জরুরি। অন্তর্বর্তীকালীন সরকার এজেন্ডা সেটিং এর ক্ষেত্রে অগ্রাধিকার ভিত্তি নির্ধারণ করতে না পারলে গণ অভ্যুত্থানের সাফল্য ব্যাহত করতে ষড়যন্ত্রকারী নানা চক্র সুযোগ গ্রহণ করতে পারে। সমাবেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ছাত্র জনতার আত্মত্যাগের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের যে সুযোগ মিলেছে তা কাজে লাগাতে হবে। যেভাবে বুকের রক্ত দিয়ে আমাদের ছেলেরা এই সুযোগ সৃষ্টি করেছে, বুকের রক্ত দিয়ে হলেও আবার আমরা সেই সুযোগকে রক্ষা করব। আমরা সেই সুযোগ যেন হারাই না হারাই। আজকে এমন একটা অবস্থা তৈরি করতে হবে যাতে এখানে সত্যিকার অর্থেই গণতন্ত্রের প্রতিষ্ঠা করতে পারে। রাষ্ট্রের দায়িত্বশীল বিভিন্ন ক্ষেত্রে এখনো ফ্যাসিবাদী দোসররা রয়ে গেছে উল্লেখ করে তাদের চক্রান্ত রুখে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। জননীনে পরিণত হওয়া নয়াপল্টনের এই গণতন্ত্র সমাবেশ থেকে বিএনপির নেতাকর্মীরা বলছে, বিগত 15 বছর হত্যা, গুম, নির্যাতন, দমন পীড়নের বিপরীতে দাঁড়িয়ে তাদের যে গণতন্ত্র পুনরুদ্ধার এবং বহুদলীয় গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম তারা চালিয়ে যাচ্ছিলেন সেটি এখনো অব্যাহত রয়েছে। যতক্ষণ না পর্যন্ত নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে, ততক্ষণ পর্যন্ত তাদের এই রাজপথের সংগ্রাম অব্যাহত থাকবে। সাইফুদ্দিন রবিন, যমুনা নিউজ, ঢাকা। ছাত্র জনতার অভ্যুত্থানে হতাহতদের সহায়তার জন্য গঠিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ত্রাণ তহবিল থেকে 100 কোটি টাকা অনুদান দেয়া হয়েছে। সন্ধ্যায় ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। এক সপ্তাহের মধ্যে আহতদের কাছে আর্থিক সাহায্য পৌঁছে দেওয়া হবে। পরবর্তীতে এককালীন ও মাসিক হিসেবে আর্থিক সহায়তার ব্যবস্থা করা হবে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে হতাহতদের সহায়তায় জুলাই স্মৃতি ফাউন্ডেশন গঠনের সিদ্ধান্ত নেয় অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি ও আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধকে সম্পাদক করে 7 সদস্যের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়।
মঙ্গলবার সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ১০০ কোটি টাকা হস্তান্তরের মধ্য দিয়ে কার্যক্রম শুরু করল এই ফাউন্ডেশন। শুরুতেই গুরুত্ব দেওয়া হচ্ছে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারের মধ্যে যারা আর্থিক সংকটে রয়েছেন তাদের। এক সপ্তাহের মধ্যে শুরু হবে সহায়তা দেয়া। বর্তমানে যারা আহত অবস্থায় আছেন হাসপাতালে এবং বা যারা আর্থিক সংকটে ভুগছেন বা শহীদ পরিবার যারা আর্থিক সংকটে ভুগছেন তাদেরকে জরুরি একটি আর্থিক সহায়তা দিবে এই শহীদ স্মৃতি ফাউন্ডেশন এবং পরবর্তীতে এককালীন একটি গ্র্যান্ট দেওয়া হবে এবং মাসিক একটি ভাতার ব্যবস্থা করা হবে। প্রেস ব্রিফিংয়ে জানানো হয় শহীদ পরিবারের ভাতার পরিমাণ কত হবে বুধবার ফাউন্ডেশনের সভায় তা ঠিক করা হবে। মাননীয় প্রধান উপদেষ্টার ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কোটি টাকার একটি ফান্ড এই জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনে অনুদান হিসেবে দেওয়া হয়েছে। আহত এবং যারা শহীদ হয়েছে তার সকলের পরিবার একটা ট্রমার ভিতরে আমরা আছি, সেটার জন্য মেন্টাল হেলথ কাউন্সিলিং করা হবে এবং গ্লোবাল অ্যাডভোকেসি অ্যান্ড অ্যাওয়ারনেস করা হবে, যে বৈশ্বিক একটা প্রচারণা। আন্দোলনে নিহত মুগ্ধর ভাই স্নিগ্ধ শহীদ ফাউন্ডেশনে অনুদান দিতে দেশের মানুষ বিশেষ করে বিত্তবানদের প্রতি আহ্বান জানান। চিকিৎসা যত লেট হবে, বিলম্ব হবে, তাদের আহতর পরিমাণটা তত আরো বাড়বে। তো আমার সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা সকলেই যত দ্রুত সম্ভব আমাদের ফান্ডের পাশে এসে দাঁড়ান এবং আমাদের ফান্ডে দান করা শুরু করেন। সংবাদ সম্মেলনে জানানো হয় ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহতদের সংখ্যা অন্তত ২০,০০০ আর এখন পর্যন্ত পাওয়া তথ্যে শহীদ হয়েছেন প্রায় ৮০০ জন। এর মধ্যে ৭০০-রও বেশি জনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তাওহিদ মিথুন, যমুনা নিউজ, ঢাকা। রাজধানী সহ সারা দেশে বাংলাদেশ সেনাবাহিনীকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দিয়েছে সরকার। সেনাবাহিনী কমিশন প্রাপ্ত কর্মকর্তাদের এই ক্ষমতা দেয়া হয়েছে। রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়েছে। এই সিদ্ধান্ত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে। আগামী ২ মাস হয়ে এই সিদ্ধান্ত বলবৎ থাকবে। প্রজ্ঞাপনে বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ১২(১) ও ১৭ ধারা অনুযায়ী সেনাবাহিনীর কমিশনপ্রাপ্ত কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হয়েছে। আরও বলা হয়, ফৌজদারি দণ্ডবিধি ১৮৯৮-এর ৬৪, ৬৫, ৮৩, ৮৪, ৮৬, ৯৫-এর ২, ১০০, ১০৫, ১০৭, ১০৯, ১১০, ১২৬, ১২৭, ১২৮, ১৩০, ১৩৩ এবং ১৪২ ধারা অনুযায়ী সংগঠিত অপরাধের ক্ষেত্রে সেনাবাহিনীর কর্মকর্তারা তাদের বিচারিক ক্ষমতা প্রয়োগ করতে পারবেন। প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী। মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান নেপালের রাষ্ট্রদূত। জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব নেওয়ার জন্য প্রধান উপদেষ্টাকে অভিনন্দন জানান তিনি। বলেন, দুই দেশের মধ্যে অর্থনৈতিক সম্পৃক্ততা এখনও মাঝারি পর্যায়ে রয়েছে। রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী নেপালের বিশাল জলবিদ্যুৎ সম্ভাবনার বিষয়ে প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। দুদেশ শিগগিরই জ্বালানি বাণিজ্য শুরু করবে বলে আশা প্রকাশ করেন তিনি। বৈঠকে প্রধান উপদেষ্টা সার্ক ও দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা কার্যক্রম সম্পর্কে খোঁজ খবর নেন। কোন স্ট্যাটাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে আছেন তা এখনও জানতে চায়নি অন্তর্বর্তীকালীন সরকার। এই কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেছেন, ভারতে ৪৫ দিন পার হলে আওয়ামী লীগ সভাপতির কি হবে তা দেশটির ইস্যু, তবে সবকিছু যে আইন দিয়ে হয় না তা স্মরণ করিয়ে দেন তিনি। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনকে অভ্যন্তরীণ ইস্যু উল্লেখ করে অন্তর্বর্তী সরকারের সাথে সুসম্পর্ক অব্যাহত রাখার কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে ৫ আগস্ট দেশ ছাড়তে বাধ্য হন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই থেকে ভারতে অবস্থান করছেন আওয়ামী লীগ সভানেত্রী। ৮ আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর দায়িত্বপ্রাপ্তদের সাথে দেখা করেছেন ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মা। সেখানে সম্পর্ক অব্যাহত রাখার কথা বারবারই স্পষ্ট করেছে দুপক্ষই। এরই মধ্যে ভারতীয় গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে দেশটিতে থাকা সাবেক প্রধানমন্ত্রীকে কথা না বলার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা। যদিও কি হিসেবে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা তা এখনো স্পষ্ট নয় খোদ সরকারের কাছেও। অফিসিয়ালি কিছু জানি না, আমরা অফিসিয়ালি কিছু জানি না। আপনারা যেটুকু বলেছিলেন প্রথমে তাদের পররাষ্ট্রমন্ত্রী যে উনি এসছেন, খুব তাড়াতাড়ি তাকে আসতে দিতে হয়েছে। আমরা কি জানতে চেয়েছি তার স্ট্যাটাস সম্পর্কে? আমি কোনো অফিসিয়ালি তাদেরকে কিছু বলিনি।
গুঞ্জন আছে পাসপোর্ট ছাড়াই ভারত গিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী। ধারণা, এ অবস্থায় দেশটিতে ৪৫ দিন পর্যন্ত থাকতে পারবেন তিনি। বুধবার দেশ ছাড়ার ১.৫ মাস পূর্ণ হচ্ছে শেখ হাসিনার। এরপর তাহলে কি, প্রশ্ন পররাষ্ট্র উপদেষ্টার কাছে। দেখুন, সবকিছুই শুধু আইন দিয়ে চলে না। অনেকেই তো মার্কিন যুক্তরাষ্ট্র গিয়ে ২ বছর থেকে আসছে, তাদের কি ৪৫ দিনের মধ্যে কি তাদের কাজ সব শেষ হয়ে গেছিল? হয়নি। এখন ভারত সরকার তাকে আশ্রয় দিয়েছে, উনি ওখানে থাকছেন। আমাদেরকে এটা এইভাবেই দেখতে হবে, দিনক্ষণ না গুনে। সীমান্তে মানুষ হত্যা সহ বেশ কিছু ইস্যুতে প্রতিবেশী ভারত সরকারের সমালোচনা করেছেন বর্তমান সরকারের অনেকেই। সাদা চোখে টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঢাকা দিল্লি সম্পর্ক। এ অবস্থাকে কিভাবে দেখছে ভারত? বাংলাদেশে যা হয়েছে সেটা তাদের অভ্যন্তরীণ বিষয়। প্রতিবেশী দেশগুলো পরস্পরের উপর নির্ভরশীল হয়। আমাদের অন্য প্রতিবেশী দেশগুলোতে আগে রাজনৈতিক টানাপোড়েন ছিল, যা সমাধান হয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে মন্তব্য করা উচিত হবে না। নতুন সরকারের সাথেও আমরা স্থিতিশীল সম্পর্ক রাখতে চাই। এর আগে ঢাকায় জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী ও সংস্থাটির ফ্যাক্ট ফাইন্ডিং মিশন দেখা করেন পররাষ্ট্র উপদেষ্টার সাথে। জানান, জুলাই হত্যাকাণ্ডের নিরপেক্ষ তদন্তের কাজ দ্রুতই শুরু করবেন তারা। ফ্যাক্ট ফাইন্ডিং মিশন যেটা আছে, তাদের তো কাজ শুরু করেনি এখন, তারা শুরু করবে, সপ্তাহখানেক এখানে কাজ করবে। তারপরে তারা একটু আসলে পাবলিসিটি অ্যাভয়েড করতে চায়, কারণ তারা জিনিসটা কাজ শেষ করার আগে পর্যন্ত এটা নিয়ে তারা কোনো কিছু করতে চায়। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। শিক্ষা সংস্কার কমিশন গঠন সহ ৭ দফা দাবি জানিয়েছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এবং মাওসির আওতাধীন নন ক্যাডার কর্মকর্তা কর্মচারীরা। মাধ্যমিক শিক্ষা অফিসার কল্যাণ সমিতির আয়োজনে রাজধানীতে শিক্ষা অধিদপ্তরের সামনে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভ করেছেন তারা। এ সময় নেতৃবৃন্দ বলেন, ৩১ বছর ধরে তারা নানাভাবে বৈষম্যের শিকার। দাবিগুলোর অন্যতম পদোন্নতি ও পদায়ন, মাধ্যমিক স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ, মাওসির নিয়োগ বিধি সংশোধন। অন্তর্বর্তী সরকার দ্রুত তাদের দাবিগুলো পূরণে আন্তরিক হবে বলেও প্রত্যাশা নেতৃবৃন্দের। যাত্রা শুরু হলো ভয়েস ফর রিফর্ম নামে একটি নতুন প্ল্যাটফর্মে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে নতুন এই প্ল্যাটফর্মটির লক্ষ্য উদ্দেশ্যের কথা তুলে ধরেন এর উদ্যোক্তারা। মানবাধিকার কর্মী, আইনজীবী সহ বিভিন্ন পেশাজীবী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের নিয়ে গঠিত হয়েছে এই প্ল্যাটফর্ম। ৪ অক্টোবর থেকে রাষ্ট্রের নানা অঙ্গনের সংস্কার নিয়ে মেরামত আলাপ শিরোনামে হবে ধারাবাহিক আলোচনা। বিশেষজ্ঞ ও নাগরিক প্রতিনিধিদের যৌথ অংশগ্রহণে এসব আলোচনা থেকে উঠে আসা সুনির্দিষ্ট সমাধান প্রস্তাবনা আকারে তুলে ধরা হবে, যা নীতি নির্ধারণী প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন উদ্যোক্তারা। ঢাকায় প্রথমবারের মতো শুরু হচ্ছে ভিন্ন মাত্রার প্রতিযোগিতা মিস বাংলাদেশ বিউটি পেজেন্ট। বিকেলে রাজধানী এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানায় আয়োজক প্রতিষ্ঠান। আয়োজকরা জানান, প্রতিযোগিতার বিজয়ীকে মিস বাংলাদেশ আর্থ উপাধি দেয়া হবে এবং তিনি ফিলিপাইনে হতে যাওয়া ২৪তম মিস আর্থ প্রতিযোগিতায় অংশ নেবেন। এছাড়া প্রতিযোগিতা থেকে ১০ জনকে গ্লোবাল গুডউইল অ্যাম্বাসেডর হিসেবে নির্বাচিত করা হবে, যারা ৫টি মহাদেশের 10টি আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশকে প্রতিনিধিত্ব করবেন। ১৮ থেকে ২৭ বছর বয়সী অবিবাহিত নারীরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। এজন্য প্রথমে missbangladesh.com ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে হবে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হবে ২৮ সেপ্টেম্বর। মিস বাংলাদেশ বিউটি পেজেন্টের অডিশন অনুষ্ঠিত হবে ৩০ সেপ্টেম্বর থেকে এটিএন বাংলা বিএফডিসি স্টুডিওতে। আর ঢাকার লা মেরিডিয়ানে গ্র্যান্ড ফিনালে হবে ৪ অক্টোবর। এই ছিল আজকে সব খবরের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।